একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই বলল হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন ভালো না হলে পরিণতি ভোগ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, ইসি সানাউল্লাহ। জামায়াত এনসিপি জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, যা বললেন আখতার। গোলামি নয়, আজাদির জোট বেছে নিয়েছি বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। তারেক রহমানের বার্ষিক আয় 7.25 লাখ টাকা। নিষিদ্ধ কোনো দল অংশ নিতে না পারা নির্বাচনের পথে বাধা নয় বলল নজরুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের অজ্ঞাত 8 শহীদের পরিচয় শনাক্ত। একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই বলল হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে সেই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষা করতে চাইলে তাদেরও প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে কথা বলতে হবে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে এবং সরকারি কর্মকর্তারা অফিস ফেলে তারেক রহমানকে স্বাগত জানাতে যাচ্ছেন। তিনি আরও বলেন, আজ পর্যন্ত ওসমান হাদির খুনিদের শনাক্ত করা সম্ভব হয়নি এবং এখন থেকে 11 দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে। শাহবাগ ও রমনা এলাকাকে আজাদির এলাকা ঘোষণা করে তিনি জানান, সেখানে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজি সহ্য করা হবে না। নাসিরউদ্দিন স্পষ্ট করেন যে তাদের প্রচারে শুধু আজাদির কথাই থাকবে এবং অন্য কোনো রাজনৈতিক বিষয়ে সামনে আসবে। নির্বাচন ভালো না হলে পরিণতি ভোগ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে ব্যর্থ হলে সবাইকে পরিণতি ভোগ করতে হবে। রোববার কক্সবাজারে এক মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন যে নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে, যার মূল লক্ষ্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং আচরণবিধি লঙ্ঘন ঠেকানো। রোহিঙ্গাদের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে উখিয়া টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখতে হবে যেন তারা কোনো মিছিল, মিটিং বা অপরাধে ব্যবহৃত হতে না পারে। সানাউল্লাহ আরও স্পষ্ট করেন যে নির্বাচনে কোনো অনৈতিক প্রভাব বিস্তার বা গায়ের জোর খাটানোর সুযোগ থাকবে না এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আহমদ মান্নান সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামায়াত এনসিপি জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, যা বললেন আখতার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন যে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন ভাগাভাগির আলোচনা চললেও নির্বাচনে জিতলে কে প্রধানমন্ত্রী হবেন সেই বিষয়ে এখনো কোনো ফয়সলা হয়নি। রোববার বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত না হলেও জামায়াতের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে। 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকা সত্ত্বেও জোট করার কারণ হিসেবে তিনি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং জুলাই সনদ অনুসারে সংস্কার বাস্তবায়নে সমমনা দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আখতার হোসেন বলেন, তাদের বর্তমান লক্ষ্য নির্বাচনী বৈতরণী পার করা এবং সরকার গঠনের পর প্রধানমন্ত্রী কে হবেন তা আলোচনা শেষে চূড়ান্তভাবে জানানো হবে। বর্তমানে এনসিপি শুধু নির্বাচনের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছে। গোলামি নয়, আজাদির জোট বেছে নিয়েছি বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে বাংলাদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করতে তাদের আজাদি লড়াই অব্যাহত থাকবে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে তিনি বলেন, লুটতরাজ ও টাকা পাচারকারীরা যখন বিভিন্ন অফিসে গিয়ে মাথা নত করছে তখন তারা গোলামির পরিবর্তে আজাদি জোট বেছে নিয়েছেন। শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তার অসমাপ্ত আজাদি লড়াই সম্পন্ন করাকেই তিনি প্রধান কর্তব্য হিসেবে উল্লেখ করেন। রমনা, শাহবাগ ও মতিঝিল এলাকায় কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব হলে জনগণকে প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, 21শে জানুয়ারির আগে কোনো প্রতীক বা ভোট চাওয়া হবে না এবং আচরণবিধি মেনে প্রচারণা চলবে। প্রশাসনকে দলীয় দাসত্ব ত্যাগের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার করা হবে। তারেক রহমানের বার্ষিক আয় 7.25 লাখ টাকা
বগুড়া ৬ আসনে দাখিল করা হলফনামা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২০২৫ থেকে ২৬ অর্থবছরের বার্ষিক আয় পৌনে ৭ লাখ টাকার বেশি, যা মূলত শেয়ার, বন্ড ও ব্যাংকে আমানত থেকে অর্জিত। তার মোট সম্পদের পরিমাণ ১,৯৬,৮০,১৮৫ টাকা এবং তিনি ১,০১,৪৫৩ টাকা আয়কর দিয়েছেন। তারেক রহমানের হাতে নগদ ও ব্যাংকে রয়েছে ৩১,৫৮,৪২৮ টাকা এবং তার স্ত্রী জোবাইদা রহমানের নামে আছে ৬৬,৫৪,৭৪৭ টাকা। তার সম্পদের মধ্যে ৪৫ লাখ টাকার কোম্পানির শেয়ার এবং ৯০,২৪,৩০৭ টাকার এফডিআর রয়েছে। অন্যদিকে জোবাইদা রহমানের বার্ষিক আয় ৩৫,৬০,৯২৫ টাকা এবং তার মোট সম্পদের পরিমাণ ১,৫,৩০,১৯১ টাকা। হলফনামায় উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের নামে থাকা ৭৭টি মামলার মধ্যে ৫৪টিতে তিনি খালাস পেয়েছেন এবং ১২টিতে অব্যাহতি পেয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি ২২টি মামলায় খালাস পান। নিষিদ্ধ কোনো দল অংশ নিতে না পারা নির্বাচনের পথে বাধা নয়, বলল নজরুল ইসলাম। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, জনগণের ক্ষোভ এবং প্রচলিত আইনে নিষিদ্ধ হওয়ায় একটি বিশেষ দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, যাকে নির্বাচনের পথে বাধা বলা যায় না। রোববার গুলশানে কমিটির প্রথম বৈঠক শেষে তিনি বলেন, যাদের রাজনৈতিক তৎপরতায় বিধিনিষেধ নেই তাদের সবার জন্যই নির্বাচনের পথ খোলা এবং কেউ স্বেচ্ছায় না এলে সেখানে কারো কিছু করার নেই। প্রার্থীদের মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে আইন অনুযায়ী বাতিল হলে কাউকে দোষারোপ করা ঠিক নয় এবং বিএনপির প্রার্থীদেরও মনোনয়ন বাতিল হয়েছে, যা আপিলযোগ্য। বিশেষ কোনো দলের পক্ষ থেকে ভোটার আইডি সংগ্রহের ঘটনাকে দুশ্চিন্তার কারণ হিসেবে অভিহিত করে তিনি সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নজরুল ইসলাম খান আরও স্পষ্ট করেন যে বিএনপি কোনো প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য প্রশাসনকে প্রভাবিত করেনি এবং অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বৈঠকে কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও মুখপাত্র মাহাদি আমিন সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের অজ্ঞাত ৮ শহীদের পরিচয় শনাক্ত। জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয় ১১৪ জন শহীদের মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়ায় ৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। সোমবার ৫ই জানুয়ারি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই তথ্য জানায় সিআইডি। গত বছরের ৭ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়। সিআইডির ফরেনসিক, ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরির মাধ্যমে ৯টি পরিবারের নমুনা বিশ্লেষণ করে শহীদ ফয়সাল সরকার, পারভেজ ব্যাপারী, রফিকুল ইসলাম বয়স ৫২, মাহিম বয়স ২৫, সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম বয়স ২৯ এর পরিচয় শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ও মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে পরিচালিত এই কার্যক্রমে অবশিষ্ট মরদেহগুলির পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।